হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স ছায়া প্রকাশনীর যে বইটি রয়েছে সেই বই থেকে তোমাদের দ্রবণ চ্যাপ্টারটির অনুশীলনের প্রশ্নগুলির উত্তর করে দিব। তাই তোমাদের যাদের এই প্রশ্নগুলির উত্তর দরকার তারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। ওকে, তাহলে চলো আমরা একের পর এক প্রশ্নগুলির উত্তর দেখে নেই। সবার প্রথমে তোমরা বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নগুলির উত্তর দেখে নাও। 1 নম্বর প্রশ্ন রয়েছে প্রকৃত দ্রবণ, কলের দ্রবণ ও প্রলম্বনের কণাগুলির আকার বৃদ্ধির ক্রম হলো। দেখো এখানে যে তোমাদের অপশনগুলি রয়েছে এখানে কিন্তু এ বি সি আকার দেওয়া রয়েছে। এখানে প্রকৃত দ্রবণকে এ, তারপরে কলের দ্রবণকে বি এবং প্রলম্বনকে আমাদের সি দিয়ে চিহ্নিত করা হয়েছে। এখানকার তোমাদের সঠিক উত্তরটি হবে এই সি নাম্বার অপশন, সি গ্রেটার দেন বি গ্রেটার দেন এ। তারপর 2 নম্বর প্রশ্ন দ্বৈতে বিস্তার মাধ্যম হলো। এখানকার সঠিক উত্তরটি হবে সি নাম্বার কঠিন। তারপর 3 নাম্বার উষ্ণতার উপর দ্রবণের কোন শক্তিমাত্রা নির্ভর করে না। সঠিক উত্তরটি হবে এ নাম্বার ওজন মাত্রিক শতাংশ। তারপর 4 নম্বর প্রশ্ন ইমালশনের উদাহরণ দাও। এখানকার সঠিক উত্তর হবে আমাদের সি নাম্বার দুধ। এবার তোমরা বিভাগ ক্ষয়ের উত্তরগুলি দেখে নাও। অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান এখানে 1 দেওয়া রয়েছে। 1 নম্বর প্রশ্ন রয়েছে অসম্পৃক্ত দ্রবণকে কি কি উপায়ে সম্পৃক্ত করা যায়। দেখো এখানে যে প্রশ্নটি রয়েছে এটি কিন্তু তোমাদের 1 নম্বর জন্য কখনোই আসবে না। এটি যদি তোমাদের পরীক্ষায় আসে অবশ্যই তোমাদের 2 নম্বর অথবা 3 নম্বরে আসবে। এর উত্তরটি তোমাদের 92 পাতা রয়েছে। এর উত্তর তোমরা এখান থেকে লিখবে। এই যেখানে পয়েন্ট করা রয়েছে অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করার পদ্ধতি, এখান থেকে শুরু করবে এই অবধি লিখবে। এখানে তোমাদের 2টা পয়েন্ট রয়েছে, এই 2টা পয়েন্টই তোমরা লিখবে। তারপর 2 নম্বর প্রশ্ন বিস্তার মাধ্যম ও বিস্তৃত দশা কাকে বলে। এর উত্তর তো আমাদের 86 পাতা রয়েছে। এই যেখানে পয়েন্ট করা রয়েছে বিস্তৃত দশা ও বিস্তার মাধ্যম, তোমরা এখান থেকে এই অবধি লিখবে। তারপর 3 নম্বর প্রশ্ন তরলে কঠিনে দ্রাব্যতার ওপর উষ্ণতার প্রভাব লেখো। এর উত্তর তোমাদের 90 পৃষ্ঠায় রয়েছে। এই যে উষ্ণতার প্রভাব, এর উত্তর তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি। বোঝা গেল? তারপর 4 নম্বর একটি প্রলম্বনের উদাহরণ দাও। 87 পৃষ্ঠায় এটা লিখবে বালির মিহিদানাকে জলে মেশালে একটি প্রলম্বন উৎপন্ন হয়। এখান থেকে এইটুকু। তারপরে 5 নম্বর NaCl এর দ্রাব্যতা লেখো, এর বৈশিষ্ট্য লেখো। 91 পৃষ্ঠায় এইটুকু লিখবে, এখান থেকে এইটুকু। NaCl এর দ্রাব্যতা লেখো এক্স অক্ষের প্রায় সমান্তরাল, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধিতে NaCl এর দ্রাব্যতা বৃদ্ধির হার খুবই কম। এখান থেকে এইটুকু লিখবে। এবার স্তম্ভ মেলাও, বাম স্তম্ভ ডান স্তম্ভ। এখানকার NaCl দ্রবণ হবে তো আমাদের সি নাম্বার, কোণার ব্যাস 10⁻⁻9 সেমি। তারপর 2 নম্বর কলের দ্রবণ হবে ডি নাম্বার, কোণার ব্যাস 10⁻⁻6 সেমি। তারপর 3 নম্বর প্রলম্বন হবে বি নাম্বার, কোণার ব্যাস 10⁻³ সেমি। তারপর 4 নম্বর স্টার্চের দ্রবণ হবে এ নাম্বার, অস্বচ্ছ। এবার শূন্যস্থান পূরণ করে প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন কলেডীয় দ্রবণ হলো এক প্রকার ড্যাশ মিশ্রণ। এর উত্তর হবে অসমসত্ব, অসমসত্ব মিশ্রণ। তারপর 2 নম্বর কলের দ্রবণ ড্যাশ গতি দেখায়। উত্তর হবে ব্রাউনীয় গতি, ব্রাউনীয় গতি দেখায়। তারপর 3 নম্বর রং ড্যাশ জাতীয় কলেডের উদাহরণ। উত্তর হবে সল, সল জাতীয় কলেডের উদাহরণ। 4 নম্বর ড্যাশ প্রয়োগ করে কেলাসন প্রক্রিয়া দ্রুত করা যায়। উত্তর হবে বীজ কেলাস। তারপর 5 নম্বর দ্রাব্যতার সংজ্ঞায় ড্যাশের উল্লেখ করা আবশ্যক। উত্তর হবে উষ্ণতা, উষ্ণতার উল্লেখ করা আবশ্যক। 6 নম্বর ক্লোরোফর্ম হলো একটি ড্যাশ দ্রাবক। উত্তর হবে অজলীয়, অজলীয় দ্রাবক। এবার সত্য মিথ্যা নিরূপণ কর প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বর জলে গ্লাবার সল্টের দ্রাব্যতা উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায়। এটি তো আমাদের হবে ভুল, মিথ্যা। তারপর 2 নম্বর জলে CO2 এর গ্যাসের দ্রাব্যতা উষ্ণতা হ্রাসে বৃদ্ধি পায়। এটি তো আমাদের ঠিক, সত্য। তারপর 3 নম্বর প্রলম্বনের কণা থিতিয়ে পড়ে। এটিও তো আমাদের সত্য। 4 নম্বর ক্লোরোফর্ম ও কেরোসিন উভয়ই অজলীয় দ্রাবক। এটিও তো আমাদের সত্য। তারপরে বিভাগ গ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 2। 1 নম্বর প্রশ্ন দুটি টেস্ট টিউবের একটিতে সম্পৃক্ত ও অপরটিতে অসম্পৃক্ত দ্রবণ আছে, এদের কিভাবে শনাক্ত করবে। এর উত্তর তোমাদের 93 পেজে রয়েছে। এই যে এখান থেকে এই অবধি লিখবে সম্পৃক্ত ও অসম্পৃক্ত দ্রবণের শনাক্তকরণ, পয়েন্ট করা রয়েছে।
তোমরা উত্তর লিখবে এখান থেকে এই অবধি। বোঝা গেল? তারপর 2 নম্বর প্রশ্ন, জলের মধ্যে ডিএনএ কিভাবে দ্রবীভূত হয়? এর উত্তর তোমরা এটা লিখবে, জলের মধ্যে ডিএনএ প্রকৃত দ্রবণ হিসেবে সম্পূর্ণ আয়ন বা অণুতে ভেঙে মিশে যায় না, বরং এর অণুগুলি খুব বড় হওয়ায় জলের মধ্যে কলোয়েডীয় কণার মতো ছড়িয়ে থাকে, তাই ডিএনএ জলে কলোয়েডীয় দ্রবণ তৈরি করে। এইটুকু তোমরা উত্তর লিখবে। তারপর 3 নম্বর প্রশ্ন, দ্রাব্যতার সংজ্ঞায় উষ্ণতার কথা বলা হয় কেন? এর উত্তর তোমরা 90 পেজে পাবে। এই যে এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি। উষ্ণতার পরিবর্তনে দ্রাব্যতাও পরিবর্তিত হয়, তাই কোনো পদার্থের দ্রাব্যতা উল্লেখের সময় উষ্ণতা উল্লেখ করা দরকার। বোঝা গেল? এখান থেকে এই অবধি। তারপর 4 নম্বর প্রশ্ন, কলোয়েডের দুটি বৈশিষ্ট্যপূর্ণ ধর্মের উল্লেখ করো। এর উত্তর তোমরা পাবে 87 পৃষ্ঠায়। এই যে কলোয়েডীয় দ্রবণের বৈশিষ্ট্য, এখান থেকে তোমরা 1 নম্বরটি লিখবে, কলোয়েডীয় দ্রবণ অস্বচ্ছ ও অসমসত্ব প্রকৃতির হয়। তারপর তোমরা এখান থেকে 4 নম্বর বৈশিষ্ট্যটি লিখবে, কলোয়েড কণাগুলির ফিল্টার পেপারের মধ্য দিয়ে বেরিয়ে যেতে পারলেও পার্চমেন্ট পেপারের মধ্য দিয়ে যেতে পারে না। দেখো তোমরা এখন বলতেই পারো যে এখানে 2 নম্বর এবং 3 নম্বর পয়েন্ট তো রয়েছে, এগুলো আমরা কেন লিখবো না? দেখো সবার প্রথমে তোমরা একবার প্রশ্নটি ভালো করে দেখে নাও। এখানে প্রশ্নটি কি বলেছে? কলোয়েডের দুটি বৈশিষ্ট্যপূর্ণ ধর্মের উল্লেখ করো। বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম বলেছে, কথা বোঝা গেল? এই বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম হলো তোমাদের এই 1 নম্বর এবং 4 নম্বর বৈশিষ্ট্যটি। এই কারণে এখান থেকে তোমরা 1 নম্বর এবং 4 নম্বর বৈশিষ্ট্যটি লিখবে, কারণ এগুলোই হলো তোমাদের বৈশিষ্ট্যপূর্ণ ধর্ম। ওকে, এবার বিভাগ ঘ, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, মান 3। 1 নম্বর প্রশ্ন, বিস্তার মাধ্যম এবং বিস্তৃত দশা সহ প্রতিটির উদাহরণ দাও। 1 নম্বর জেল, 2 নম্বর ফোম, 3 নম্বর সল। এর উত্তর তোমরা পাবে 88 পেজে। এই যেখানে রয়েছে 1 নম্বরে সল, তারপরে হচ্ছে জেল এবং ফোম, এই তিনটি তোমরা লিখে দিবে। এখানে যেরকম ভাবে বিস্তার মাধ্যম বিস্তৃত দশা পয়েন্ট করা রয়েছে সেরকম ভাবে তোমরা পয়েন্ট করবে, এবং এই যে পাশের উদাহরণ দেওয়া রয়েছে এই উদাহরণ থেকে তোমরা 2টা অথবা 3টা উদাহরণ দিয়ে দিবে, তাহলেই হয়ে যাবে। তারপরে 2 নম্বর প্রশ্ন, হাইপো এর অতিরিক্ত দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয়? এর উত্তর তোমরা পাবে 92 পেজে। এই যে হাইপো এর অতিরিক্ত দ্রবণ প্রস্তুতি, এখান থেকে তোমরা এই অবধি উত্তর লিখবে। বুঝা গেল? এখান থেকে এই অবধি। ওকে, তারপর 3 নম্বর প্রশ্ন, পদার্থের দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? এর সঙ্গে আরেকটি প্রশ্ন রয়েছে, 30 ডিগ্রি তাপমাত্রায় KNO3 এর দ্রাব্যতা 85 কথাটির অর্থ কি? এই প্রথম প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও, পদার্থের দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। উত্তর, পদার্থের দ্রাব্যতা যে যে বিষয়ের উপর নির্ভরশীল তা হলো, প্রথম পয়েন্ট, দ্রাব ও দ্রাবকের প্রকৃতি। কোনো পদার্থ কোন দ্রাবকে কতটা দ্রবীভূত হবে তা তাদের রাসায়নিক প্রকৃতির উপর নির্ভর করে। যেমন লবণ জলে দ্রবীভূত হয় কিন্তু তেলে নয়। তারপরে 2 নম্বর পয়েন্ট, উষ্ণতা। অধিকাংশ কঠিন পদার্থের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা বাড়ে, এবং গ্যাসের ক্ষেত্রে সাধারণত তাপমাত্রা বাড়লে দ্রাব্যতা কমে। তারপর 3 নম্বর পয়েন্ট রয়েছে এখানে চাপ। বিশেষ করে গ্যাসীয় পদার্থের দ্রাব্যতা চাপের উপর নির্ভর করে, চাপ বাড়লে গ্যাসের দ্রাব্যতা বাড়ে। এইটুকু তোমরা উত্তর লিখবে। তারপর এখানে যে রয়েছে 30 ডিগ্রি তাপমাত্রায় KNO3 এর দ্রাব্যতা 85 কথাটির অর্থ কি? এর উত্তর তোমরা 90 পৃষ্ঠায় পাবে। এখান থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বলা হয়েছে, এই 50-এর জায়গায় তোমরা জাস্ট লিখবে 30 ডিগ্রি। কথা বোঝা গেল? কি বললাম? 30 ডিগ্রি সি উষ্ণতায় KNO3 এর দ্রাব্যতা 85, তবে এর অর্থ হলো এখানে তোমরা লিখবে 30 ডিগ্রি সি উষ্ণতায় 100 গ্রাম জলে 85 গ্রাম KNO3 দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ গঠন করে। বোঝা গেল? এখান থেকে এই অবধি লিখবে, জাস্ট এই 50-এর জায়গায় তোমরা করবে 30, এখানেও সেম এই 50-এর জায়গায় তোমরা 30 করবে। বোঝা গেল? তারপরে 4 নম্বর প্রশ্ন, 3টি অজলীয় দ্রাবকের ক্ষতিকর প্রভাব লেখো। এর উত্তর তোমরা পাবে 96 পেজে। এই যে এখানে ক্ষতিকর প্রভাব পয়েন্ট করা রয়েছে, এখানে তোমাদের মোট 5টি অজলীয় দ্রাবকের ক্ষতিকর প্রভাব দেওয়া রয়েছে। এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো 3টি অজলীয় দ্রাবকের ক্ষতিকর প্রভাব লিখবে। এবার দেখো তোমাদের বিভাগ উতে গাণিতিক প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের আমি এই ভিডিওতে দিচ্ছি না। যদি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দরকার হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, তাহলে আমি নেক্সট পার্ট 2 ভিডিওতে এই প্রশ্নগুলোর উত্তর করিয়ে দিব। ওকে, তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক করে দিও,
এবং বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও।